আগের দিনে আমরা শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে পড়েছিলাম। তো সেই পাঠের পরে এবার তোমাদের গ্রিন হাউস এফেক্টটা পড়াবো। মাঝে কার্বন ডাইঅক্সাইড নামের একটা গ্যাস সম্পর্কে অনেক কিছু আছে। তো সেগুলো আমি একটু স্কিপ করছি, কারণ কয়েকটি গ্যাসের পরিচিতি আর একটা অধ্যায় আছে। তো সেই অধ্যায়ে আমরা সেটা একসঙ্গে পড়িয়ে দিব, কারণ সেগুলো একদমই সেম, মানে গ্যাসের চ্যাপ্টারে যেগুলো আছে সেম টু সেম আছে সেখানে। তার জন্য সেখানটা আমি স্কিপ করছি, সেটা আবার ওই চ্যাপ্টারে সেখানে পেয়ে যাবা। তাহলে এখানে আমি যেটা বলবো সেটা গ্রিন হাউস এফেক্ট। তোমরা দেখো 2-3টে পেজ পরে আছে। এবার বলছি দেখো যে গ্রিন হাউস এফেক্টটা কি হয়। তাহলে আশা করছি এটা তোমরা জানো যে দেখো, পৃথিবীর মধ্যে দূষণের কারণে, পৃথিবীর মধ্যে যখন বিভিন্ন কারণে দূষণ হয়, যেমন কলকারখানা, তারপর গাড়ি চলার কারণে, আরও বিভিন্ন কারণে যখন পৃথিবীর বিভিন্ন স্থানে দূষণ সৃষ্টি হয়, তখন সেগুলো জানো তোমরা যে পৃথিবীর ওপরে চলে যায়, মানে পৃথিবী পৃষ্ঠের আকাশের ওপরের দিকে চলে যায়। এবার সে কারণে সেখানে যখন ওপরে যাবে, সেখানে বিভিন্ন ধূলিকণা এবং বিভিন্ন বায়ুর বিভিন্ন উপাদানের সঙ্গে সেগুলো যুক্ত হয়ে যাবে, দিয়ে সেখানে যুক্ত হয়ে গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করে। সেটা কি? দেখো, আমাদের পৃথিবীতে যখন সূর্য থেকে তাপটা আসে, মানে যখন গরম আসে, তাপ আসে, তখন সেটা চলে আসতে পারে, কারণ সেটা তীব্রতাটা অনেক বেশি হয় সকালে। এবার সেটা আবার রাতে মহাশূন্যে তাপটা ফিরে যায়। হ্যাঁ, কিন্তু এই যে বিভিন্ন গ্যাসগুলো আছে সেগুলো যখন পৃথিবীর ওপরে জমা হয়, তখন সেই যে তাপের প্রভাবটা, মানে যে তাপটা সেটা ইনফ্রারেড রেজ, মানে অবলোহিত রশ্মির জন্য সৃষ্টি হয়। তাহলে সেই কারণে সেই তাপটা পৃথিবীর বাইরে যেতে পারে না। বোঝা গেল যে পৃথিবীর ভিতরে যে তাপটা চলে আসে সেটা পৃথিবীর বাইরে যেতে পারে না। এই ঘটনাটাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এটা গ্রিন হাউস কেন নাম হয়েছে তোমরা পড়েছো, ভূগোল বই ছিল তোমাদের, যে যখন একটা শীতকালে শীতের দেশে, শীত প্রধান দেশে জানো তো একটা কাঁচের বাড়ি থাকে, যেটার মধ্যে সব কিছু চাষ করা হয়, যেখানে সূর্যের আলোটা ভিতরে চলে আসে কাঁচে, কিন্তু বাইরে যেতে পারে না, তার জন্য সেখানে চাষটা করা হয়। তাহলে সেম একইভাবে সূর্য থেকে পৃথিবীর মধ্যে তাপটা চলে আসে, কিন্তু সেই তাপটা আর বাইরে যেতে পারছে না, সেটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। দেখো, এটা ধরো পৃথিবী আছে, তাহলে পৃথিবীর উপরে এমন একটা দেখো এখানে স্তর তৈরি হয়ে যাচ্ছে। এই যে স্তরটা কেন হয়? কারণ এখানে বিভিন্ন গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, এইসব গ্যাসগুলো ওপরে গিয়ে জমা হয়, দিয়ে এখানে এমন একটা স্তর তৈরি করে যে পৃথিবীর তাপটা বাইরে যেতে পারে না, তার জন্য পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এবার দেখো, তাহলে এই যে পৃথিবীর মধ্যে সব কিছুগুলো হয়, এই যে ঘটনা, এই ঘটনাটিকে বলা হয় দেখো গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, তাহলে পৃথিবীর মধ্যে যে তাপটা এলো কিন্তু সেটা যখন ফিরে যেতে পারবে না, তাহলে এই যে ঘটনা সেটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। আচ্ছা, এবার গ্রিন হাউস এফেক্টের কারণে, মানে গ্রিন হাউস এফেক্টের প্রভাবে যেটা হয় সেটাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। জানো তোমরা যে বর্তমানে ধীরে ধীরে গরম বাড়ছে, মানে আগে জানো যে গরম কম ছিল, এখন ধীরে ধীরে গরমটা বাড়ছে। কেন গরম বাড়ছে? কারণ এই যে গ্রিন হাউস হচ্ছে সেটার কারণে পৃথিবীর গড় উষ্ণতা ধীরে ধীরে বাড়ছে। তো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার জন্য সেক্ষেত্রে পৃথিবীর উষ্ণতাটা বাড়লো, তার জন্য পৃথিবী গরম হলো। ঠিক আছে, তাহলে এইভাবে ধীরে ধীরে পৃথিবীটা গরম হয়, এই প্রক্রিয়া সেটাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়। ঠিক আছে, তাহলে গ্রিন হাউস এফেক্টটা বোঝা গেল, যে যখন পৃথিবীর মধ্যে বিভিন্ন প্রকারের দূষণের কারণে পৃথিবীর উপরে একটা স্তর গঠন হয়, দিয়ে পৃথিবীর তাপটা আর বাইরে যেতে পারে না, দিয়ে পৃথিবীর মধ্যেই থেকে যায়, সেই প্রভাবটাকে গ্রিন হাউস প্রভাব বলা হয়। এবং গ্রিন হাউস এফেক্টের প্রভাবে যেটা হয় সেটা হবে বিশ্ব উষ্ণায়ন। হ্যাঁ, তো সেটা তোমাদের ইম্পর্টেন্ট, তো সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখো যে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সেটা তোমরা লিখো। লিখো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টের কারণে, গ্রিন হাউস এফেক্টের কারণে বিভিন্ন বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার গ্যাসের প্রভাবে, বিভিন্ন প্রকার গ্যাসের প্রভাবে পৃথিবীর পৃথিবীর তাপ পৃথিবীর তাপ বিকিরণ, পৃথিবীর তাপ বিকিরণ না হয়ে, পৃথিবীর তাপ বিকিরণ না হয়ে পৃথিবীর পৃথিবীর উষ্ণতা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে। একে বিশ্ব উষ্ণায়ন বলে।
তাহলে এই ঘটনাটাকে বিশ্ব উষ্ণায়ন বলে। এবার ভিডিওটিকে তোমরা লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি দেখো সব কিছু 7 থেকে 10 পর্যন্ত পড়াচ্ছি। এবং তোমরা যে ডিসক্রিপশানে গিয়ে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটা সেভ করে নাও, যেখানে তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের ক্লাসে সব দেওয়া আছে, মানে তোমাদের একটা খুঁজতে হবে না, সেটা তোমরা সেভ করে নাও। এবার দেখো বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্টের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। সবচেয়ে বেশি কে ভূমিকা পালন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা মনে রাখবা। আর একটা তোমরা জৈব গ্রিন হাউস গ্যাসের একটা নাম মনে রাখবা, সেটা হবে মিথেন। জৈব মানে যেটা জানো উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে পাওয়া যায়, তাহলে সেটা মিথেন। এবার এই যে মিথেন তোমাদের বইয়ে দেখবা লেখা আছে, সেটা মিথানোজেনিক ব্যাকটেরিয়া নামক একটা ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে মিথানোজেনিক ব্যাকটেরিয়া থেকে এই মিথেন গ্যাসটা উৎপন্ন হয়, সেটা তোমাদের বইয়ে আছে, তার জন্য এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা। এবার আমরা জানবো যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কি কি হয়, সেটা ইম্পর্টেন্ট। দেখো, গ্রিন হাউস প্রভাব প্রায় 300 বছর ধরে মানুষের কারণে অনেকটাই বেড়ে যাচ্ছে। এবার তার জন্য গ্রিন হাউসের কারণে অনেকগুলো ক্ষতি হয়। যেমন প্রথম যেটা বললাম, যে পৃথিবীর মধ্যে যখন পৃথিবীর তাপটা বাইরে যেতে পারবে না, তার জন্য পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে প্রথমে যে ক্ষতি হয়, পৃথিবীর বিশ্ব উষ্ণায়ন ঘটে বা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হয়, তার জন্য আমাদের অনেকটা গরম ফিল হয়, তোমরা জানো এখন। তাহলে এটা একটা প্রধান একটা লক্ষণ। তাছাড়া আর কি হয়, দেখো এই যে গ্রিন হাউস এফেক্ট আছে, তার কারণে পৃথিবীর মধ্যে যে ধীরে ধীরে গরম হয়, তো সেই গরমের কারণে পৃথিবীতে দেখো ওজোন স্তর, পৃথিবীর উপরে একটা স্তর থাকে যেটাকে ওজোন স্তর বলা হয়, যেখানে দেখো পৃথিবীর ক্ষতিকারক রশ্মিটাকে পৃথিবীর মধ্যে আসতে বাধা দেই, কিন্তু সেটা যখন এই যে স্তরটা সেটা ধ্বংস হয়ে যায়, তার জন্য পৃথিবীর মধ্যে ক্ষতিকারক রশ্মিগুলো চলে আসে। তার জন্য মানুষের অনেক ক্ষতি হয়। মানুষের কেমন ক্ষতি হতে পারে? যখন ডাইরেক্ট সেই সূর্যরশ্মি আসবে, তখন আমাদের চামড়ার মধ্যে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে চামড়ার অনেক ক্ষতি হয় এটা যখন বিশ্ব উষ্ণায়নটা হয়। ঠিক আছে, তাছাড়া আরও হয়, যেমন দেখো যখন কোনো একটা ধরো আছে লোক, তাহলে সেটার মধ্যে যদি ডাইরেক্ট তার চোখে ধরো লাইট পড়ে গেল, মানে সূর্যের আলোটা চলে এলো, মানে সূর্যের ক্ষতিকারক রশ্মিটা, তার কারণে তার চোখের অনেক ক্ষতি হতে পারে। তাহলে এগুলো মানুষের ক্ষতি হলো। এবার তাছাড়া উদ্ভিদেরও ক্ষতি হতে পারে। দেখো উদ্ভিদের কেমন ক্ষতি হয়, উদ্ভিদের মধ্যে যখন অনেক বেশি উষ্ণতা হয় বা ক্ষতিকারক রশ্মিগুলো আসে, তখন তার ফটো ইলেকট্রিক ইফেক্ট, মানে সালোক সংশ্লেষ যেটা আছে, সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস, তাহলে সেটা বাধা পায়। তার জন্য সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা যখন বাধা পাবে, তখন সেটার মধ্যে খাদ্য তৈরি হবে না, দিয়ে গাছটা মারা যাবে। তাহলে গাছের এগুলো অনেক ক্ষতি হয়। তাছাড়া গাছের মধ্যে যখন ধরো একটা নতুন গাছ আছে, তাহলে সেটা যখন নতুন জন্ম নিবে, তখন সেটার মধ্যে যদি সূর্যরশ্মি চলে আসে, তাহলে সেটার মধ্যে সেই গাছের মধ্যে বাধা পেয়াবে, মানে সেই গাছটা নতুন জন্ম নিতে পারবে না। তাহলে নতুন গাছ জন্মতে বাধা করে এগুলো। ঠিক আছে, তাছাড়া পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে অনেক বেশি ঝড় সৃষ্টি হয়। জানো যে এক জায়গায় উচ্চচাপ এবং এক জায়গায় নিম্নচাপ সৃষ্টি হয়ে যায়, মানে যেখানে গরম হয় সেখানে বায়ুর পরিমাণটা কমে যায়, তার জন্য আশেপাশের বায়ুগুলো সেখানে চলে আসে। যে এইভাবে উচ্চচাপ নিম্নচাপের কারণে বিভিন্ন ঝড় সৃষ্টি হয়, দিয়ে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়। তাছাড়া জলবায়ুরও পরিবর্তন হয়। জানো অনেক কিছু পরিবর্তনের কারণে এই গ্রিন হাউস এফেক্টটা আমাদের জন্য অতটা মানে ক্ষতিকারক অনেকটাই। তার জন্য এবার আমাদের কি করতে হবে, এই গ্রিন হাউস এফেক্টটাকে রোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। যেমন যে সকল গ্যাসগুলো অনেক বেশি ক্ষতি করে, সেগুলো যেখান থেকে উৎপন্ন হয় সেগুলো বন্ধ করতে হবে। যেমন বিভিন্ন কলকারখানা যেগুলো অতটা প্রয়োজন নাই, সেগুলো বন্ধ করা যেতে পারে। তাছাড়া বিভিন্ন গাড়ি, তারপর আরও অনেক কিছু, সেগুলো বন্ধ করলে এই যে গ্যাসটা উৎপন্ন কম হবে এবং আমাদের পৃথিবীর যে উন্নতি হবে। নেক্সট টপিক এবং এই চ্যাপ্টারের শেষ টপিক আছে পলিমার সম্পর্কে। তো পলিমার তোমরা দেখো, এটা পলিমার এক ধরনের পদার্থ। হ্যাঁ, তাহলে পলিমারটা কি? দেখো পলিমার মানে যখন কোনো ছোট ছোট অণু, হ্যাঁ যেমন ধরো যখন তোমাদের যে পলিথিন তৈরি হয়, যে ছোট প্যাকেটগুলো পাওয়া যায়, তাহলে সেগুলো কিভাবে তৈরি হয় সেটা বুঝো, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো তাহলে এটা ধরো একটা ছোট অণু আছে, তাহলে এটা যখন আর একটা এইভাবে অনেকগুলো, দেখো এইভাবে অনেকগুলো অণু যখন পরপর যুক্ত হয়, দিয়ে একটা বিরাট একটা কোনো জিনিস তৈরি করে। ধরো দেখো এইভাবে সব কিছু এইভাবে যুক্ত হতে 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 যখন একটা কোনো বিরাট জিনিস তৈরি করে, যেমন এটা, তাহলে এটা পলিথিন। এইভাবে দেখো পলিথিনগুলো তৈরি হয়। তাহলে যে প্লাস্টিক বা পলিথিন তোমরা দেখো, সেগুলো বিভিন্ন ছোট ছোট অণু নিয়ে, কোটি কোটি অনেক অণু নিয়ে সেগুলো যুক্ত হয়ে
একটা জিনিস তৈরি হয় সেটাকে পলিমার বলা হয়। তাহলে পলিমার কি, যখন বললাম ছোট ছোট অণু বিভিন্ন যুক্ত হবে পরস্পর, দিয়ে একসঙ্গে যুক্ত হয়ে কোনো বড় জিনিস গঠন করবে, তাহলে সেটাকে তার পলিমার বলা হবে। ঠিক আছে, এবার এই যে পলিমারগুলো আছে সেগুলো বিভিন্ন ধরনের হতে পারে, সেগুলো এবার আমরা জানবো। তো তার আগে পলিমারটা কি তোমরা লিখো, লিখো অসংখ্য ক্ষুদ্র 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 মৌলিক মৌলিক অণু পরস্পর পরস্পর যুক্ত হয়ে যে বৃহৎ আকৃতির ভারী যৌগ গঠন করে তাকে পলিমার বলে। তাহলে পলিমার মানে বললাম অসংখ্য যখন ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক অণু পরস্পর যুক্ত হয়ে যাবে, যে বড় আকৃতির কোনো যৌগ তৈরি করে, সেটা পলিমার। যেমন তোমরা লিখো, যেমন পিভিসি একটা পাইপের মতো হয়, জানো তোমরা, পিভিসি পাইপ পাওয়া যায়, পিভিসি ট্যাঙ্ক, সেগুলো। আর আছে পলিথিন, এটাও একটা পলিমার। হ্যাঁ, তাহলে পলিথিন। এবার দেখো, যখন এইভাবে অসংখ্য ক্ষুদ্র অণুগুলো যুক্ত হয়, যে কোনো পলিমার তৈরি হয়, তাহলে সেখানে উষ্ণতাটা অনেকটা বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে এটা বেশি উষ্ণতা এবং উচ্চ চাপের মধ্যে হয়, মানে উচ্চ উষ্ণতা এবং উচ্চ চাপের মধ্যে হয়। যেমন দেখো, এই যে পলিমারগুলো আছে সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যে অণু নিয়ে আর একটা জিনিস নিয়ে তৈরি হয়। হ্যাঁ, যেমন এই যে এটা আছে পলিথিনটা ইথিলিন নিয়ে তৈরি হয়। কি বললাম, পলিথিনটা ইথিলিন নিয়ে তৈরি হয়। তাহলে এবার ইথিলিনগুলো যখন অনেকটা চাপের কারণে এবং তাপের কারণে যুক্ত হয়ে যাবে, তখন সেখান থেকে পলিমার গঠন করে। তাহলে এটা মনে রাখবা। এবার দেখো, তোমাদের বইয়ে অনেকগুলো পলিমারের উদাহরণ দেওয়া আছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, তোমরা এগুলো ভালোভাবে দেখবা। এটা 158 পেজে আছে, তোমাদের বইয়ে একটু আগে পরে থাকতে পারে, দেখবা। প্রথমটা আছে দেখো, পলিথিন। এবার তার ধর্ম লেখা আছে, পলিথিনের ধর্ম নমনীয় কিন্তু আংশিক কঠিন হয়, তড়িতের কুপরিবাহী হয় এবং কিছু কিছু রাসায়নিক প্রতিসক নিষ্ক্রিয় হয়। দেখো, তাহলে জানো তোমরা যে এটা প্রথমে নমনীয় হয়, কিন্তু পলিথিনটা সহজে মানে ছিঁড়ে যায় না, তার মানে সেটা কি হয়, একটু কঠিন টাইপসের হয়। আর 2 নম্বর, এটা তড়িতের কুপরিবাহী, মানে জানো যে এই সকল পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না পলিথিন। তাহলে এটা বৈশিষ্ট্য, তোমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখবা। আর একটা আছে কিছু কিছু রাসায়নিকের প্রতি নিষ্ক্রিয়, মানে এগুলো সহজে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, তার জন্য এটা নিষ্ক্রিয় প্রজাতির হয়, এটা মনে রাখবা পলিথিনটা। আচ্ছা, এবার পলিথিনের ব্যবহার কি হতে পারে, বিভিন্ন পলিথিনের প্যাকেট বা পলিথিন ব্যাগ, ক্যারি ব্যাগ তৈরি করতে ব্যবহার করা হয় পলিথিনটা। তারপরে 2 নম্বর দেখবা আছে যে টেফলন এবং তার ধর্ম এবং ব্যবহার, এগুলো তোমাদের বইয়ে আছে, দাগ মেরে নাও। হ্যাঁ, দেখো, তাহলে টেফলন লেখা আছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, জানো এটা সহজে গলে না, মানে এটা একটা এমন জিনিস যেটা সহজে গলবে না, তার জন্য উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। তারপর তড়িতের কুপরিবাহী, মানে এটা তড়িৎ সঞ্চালন করে না, তার জন্য এটা তড়িতের কুপরিবাহী হবে। এবং বিভিন্ন ক্ষয়কারী রাসায়নিক প্রতি উল্লেখযোগ্য নিষ্ক্রিয়, মানে এটা সহজে রাসায়নিক বিক্রিয়া করে না, তার জন্য এগুলো সমুদ্রের নিচে, জানো যে লাখ লাখ বছর ধরে এগুলো পড়ে থাকতে পারে, কিন্তু সেগুলোতে কোনো ক্ষয় হবে না, তার জন্য এটা সমুদ্রের বিভিন্ন ক্ষতি করে, জানো বিভিন্ন প্রাণী সেগুলোকে খেয়ে নেয়, তারপর সেগুলো মারা যায়। তাহলে এটা মনে রাখবা। এবার আছে নাইলন। দেখো, নাইলন এর ব্যবহার আছে, এটা স্বচ্ছ হয়, মানে এটা স্বচ্ছ, দেখতে সুন্দর হয়, শক্ত হয় এবং জলরোধী হয়, মানে এটা স্বচ্ছ হবে এবং এটা জলটাকে রোধ করতে পারবে, জানো এটা যে জল পাস করতে পারে না, তার জন্য এখানটা জলের বিভিন্ন জিনিস তৈরি করতে ব্যবহার করা হয়, যেমন জলের পাইপ, ইলেকট্রিক তার, এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। আর টেফলন ব্যবহার করা হয়, দেখো আছে যে বিভিন্ন বাসনপত্র, গাড়ির রঙের উপর প্রলেপ দিতে, এগুলো। হ্যাঁ, তাহলে এই ব্যবহারগুলো একটা দুটো করে মনে রাখবা। এবার আছে দেখো, পিভিসি পাইপ, এটা হয় স্বচ্ছ বা অস্বচ্ছ দুটোই হতে পারে, তারপর শক্ত হয়, তারপর বিভিন্ন তরল পদার্থকে এটা বহন করতে পারে এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, মানে কারোর সঙ্গে বিক্রিয়া করে না, এবং এটা বিভিন্ন পাত্র তৈরিতে, তাছাড়া জলের পাইপ, ট্যাঙ্ক তৈরিতে, ছাতা তৈরিতে এগুলো ব্যবহার করা হয়। তার মানে পিভিসি এটা বিভিন্ন কাজে ব্যবহার হয়, মনে রাখবা। পিভিসির ফুল ফর্ম হলো পলিভিনাইল ক্লোরাইড, এটা মনে রাখবা বা লিখে নাও, পলিভিনাইল ক্লোরাইড। হ্যাঁ, এবার তারপরে আছে টেরিলিন। দেখো, একটা পলিমার,
যেটা ব্যবহার নাইলনের মতো জল শোষণ করে না, মানে এটা জল শোষণ করবে না, এটা টেরিলিন যখন রাখা হবে সেখানে বিভিন্ন জলের জিনিস তৈরি করা যাবে। তারপরে সহজে দাগ ধরে না, শক্ত হয় এবং দীর্ঘস্থায়ী হয়, মানে সেটাতে কোনো প্রকারের দাগ পড়ে না সহজে, তারপর সেটা অনেকটাই শক্ত হয় এবং সেটা দীর্ঘস্থায়ী হয়, মানে সেটা অনেক বছর ধরে কাজ করে। তাহলে এই যে পলিমারের বৈশিষ্ট্যগুলো মেন একইভাবে আছে, যে সেগুলো জল রোধ করে, তারপর সেগুলোর মধ্যে স্তরিতের কুপরিবাহী হয়, এই যে বৈশিষ্ট্যগুলো তোমরা মনে রাখবা এবং তাদের একটা করে ব্যবহার। হ্যাঁ, এবার এই টেরিলিন বিভিন্ন দেখো এমন জিনিস তৈরি করতে কাজে লাগে, যেমন জামা কাপড়, তারপর অনেক কিছু যেখানে জলটা যায় না, জল রোধী যেসব জিনিস আছে সেগুলোতে অনেকগুলো ব্যবহার করা হয়। বাকি তোমাদের বইয়ে আছে, একটু তোমরা এগুলো পড়িও, ঠিক আছে। এবার আমি দেখো বললাম যে পলিমার সম্পর্কে, এবার আছে পলিমারের ব্যবহার। হ্যাঁ, মানে পলিমারের ব্যবহার তো বলা হলো, পলিমারের বিভাজন মানে কয়টি পলিমারকে কয় ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, তো সেটা এবার তোমরা দেখবা আছে, ঠিক আছে। তাহলে পলিমার দেখো দুই ভাগে ভাগ করা হয়। তাহলে পলিমার কয় প্রকার হয়? পলিমার দুই প্রকার। একটা আছে সেটাকে বলা হয় প্রাকৃতিক পলিমার। হ্যাঁ, তাহলে একটাকে বলা হয় কি প্রাকৃতিক পলিমার, আর আরেকটা আছে কৃত্রিম পলিমার। তাহলে প্রাকৃতিক পলিমার আর আরেকটা হবে কৃত্রিম পলিমার। তাহলে এবার দেখো প্রাকৃতিক পলিমার বা ওটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল পলিমার। হ্যাঁ, প্রাকৃতিক বা দেখো বিশ্লেষ্য বা জৈব বিশ্লেষ্য, এটাও বলা হয় জৈব বিশ্লেষ্য পলিমার। আর এটাকে ইংরেজিতে বলা হয় বায়োডিগ্রেডেবল, আর একটা নন বায়োডিগ্রেডেবল বা কৃত্রিম কৃত্রিম বা অবিশ্লেষ্য 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 পলিমার। তাহলে দেখো এই বলছি পলিমারটা দুই ভাগে ভাগ করা হবে, একটা হবে প্রাকৃতিক পলিমার আর একটা হবে কৃত্রিম বা অবিশ্লেষ্য পলিমার। প্রাকৃতিক পলিমার কাকে বলে? যে সকল পলিমার প্রকৃতির বিভিন্ন অণুজীব দ্বারা সংশ্লিষ্ট হতে পারে। কি বললাম? যে সকল পলিমার প্রকৃতিতে ধরো আছে, তাহলে সেগুলো যখন অন্য কোনো জিনিসের মধ্যে মিশে যাবে, মাটির সঙ্গে ধরো মিশে গেল, তাহলে সেই যে মিশে গেল মাটির সঙ্গে সেটাকে বলা হবে প্রাকৃতিক পলিমার। তাহলে যে সকল পদার্থ প্রকৃতির বিভিন্ন অণুজীব মানে পৃথিবীতে যে অণুজীবগুলো থাকে সেগুলো দ্বারা যখন মিক্স হয়ে যাবে তখন সেটাকে বলা হবে প্রাকৃতিক পলিমার। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক পলিমার কাকে বলে লিখো। যে সকল পলিমার প্রকৃতির বিভিন্ন অণুজীব দ্বারা সংশ্লিষ্ট হয় তাদের প্রাকৃতিক পলিমার বলে। যেমন প্রাকৃতিক পলিমার হতে পারে, ধরো আমি বলছি প্রোটিন জাতীয় কোনো জিনিস, হ্যাঁ, বা মাংস হতে পারে, তাছাড়া ধরো আমি বললাম কাঠ আছে বা কাগজ আছে, তাহলে সেগুলো বলা হবে প্রাকৃতিক পলিমার। হ্যাঁ, মানে যেগুলো মাটির সঙ্গে মিশে যাবে। যেমন লিখো তোমরা, একটা লিখো কাগজ, হ্যাঁ, একটা কাগজ, আর একটা ধরো ওটাই বললাম যে প্রোটিন। হ্যাঁ, প্রোটিন, তাছাড়া প্রোটিন জাতীয় সব জিনিস সেগুলো হবে প্রাকৃতিক পলিমার। তাহলে প্রাকৃতিক পলিমার মানে যে সকল পলিমার প্রকৃতির বিভিন্ন অণুজীব দ্বারা মিশে যেতে পারে, সংশ্লিষ্ট হতে পারে, তাদেরকে প্রাকৃতিক পলিমার বলা হবে। আর একটা আছে যে কৃত্রিম এবং অবিশ্লেষ্য পলিমার। তাহলে কৃত্রিম বা অবিশ্লেষ্য পলিমার কাকে বলা হবে? যে সকল পলিমার প্রকৃতির বিভিন্ন অণুজীব দ্বারা সংশ্লিষ্ট হয় না তাদেরকে বলা হবে কৃত্রিম পলিমার। এবার দেখো যে কৃত্রিম পলিমার আছে সেটা অনেকটাই প্রকৃতির ক্ষতি করে। হ্যাঁ, কেন প্রকৃতির ক্ষতি করে? কারণ জানো সেটা প্রকৃতিতে মিশে যাবে না, তার জন্য প্রকৃতির বিভিন্ন প্রাণী, যেমন হতে পারে ছাগল বা আরও কৃষি বা সমুদ্রের মধ্যে ধরো নীলতিমি, তারপর আরও বিভিন্ন মাছ, সেগুলো যখন এই কৃত্রিম পলিমারটাকে খেয়ে নেয় তখন সেটার মধ্যে অনেক ক্ষতি হয়, যে সেটা মারা যেতে পারে। তার জন্য এই তাছাড়া আরও অনেক ক্ষতি আছে। ধরো এই যে কৃত্রিম পলিমার সেটাকে আমরা পুড়িয়ে দিলাম, তাহলে সেটার মধ্যে যদি পোড়ানো হয় তাহলে সেখানে অনেকটা বেশি গ্যাস উৎপন্ন হয়, দিয়ে বায়ু দূষণটা অনেক বেশি হয়ে যায়, তার জন্য বিশ্ব উষ্ণায়ন হবে, তারপর আরও অনেক কিছু। তার জন্য এই যে কৃত্রিম পলিমার সেটা আমরা যতটা কম ব্যবহার করব ততই বেটার হবে, কারণ এটার অনেকটা ক্ষতিকারক প্রভাব আছে। প্রাকৃতিক পলিমারের ক্ষতিকারক প্রভাব নেই, কিন্তু এটার ক্ষেত্রে অনেকটাই ক্ষতিকারক প্রভাব আছে কৃত্রিম পলিমারের ক্ষেত্রে। এবং এই যে কৃত্রিম পলিমারগুলো অনেক বছর ধরে মাটি দূষণ ঘটাতে পারে, জল দূষণ ঘটাতে পারে, তাছাড়া আরও বিভিন্ন দূষণের কারণে সেগুলো কম ব্যবহার করতে হয়। তাহলে কৃত্রিম পলিমার তোমরা লিখো কাকে বলে। যে সকল
পলিমার প্রকৃতির বিভিন্ন অণুজীব দ্বারা সংশ্লিষ্ট হয় না তাদের কৃত্রিম পলিমার বলে। এবং কৃত্রিম পলিমারকে আর একটা নাম বলা হয়, সেটা নন বায়োডিগ্রেডেবল পলিমার। এবার ধরো পরীক্ষায় চলে এলো পার্থক্য, যে প্রাকৃতিক পলিমার এবং কৃত্রিম পলিমারের পার্থক্য, তাহলে এগুলোই লিখতে হবে যে প্রাকৃতিক পলিমার অণুজীব দ্বারা ধ্বংস হয় আর ওটা অণুজীব দ্বারা নষ্ট হয় না। তারপর প্রাকৃতিক পলিমার প্রকৃতির কোনো ক্ষতি করে না, আর কৃত্রিম পলিমারটা প্রকৃতির ক্ষতি করে। উদাহরণ হবে প্রাকৃতিক পলিমারের, যেটা বলছিলাম কাগজ, প্রোটিন এগুলো। আর এটা হতে পারে পিভিসি মানে যে প্লাস্টিকের জিনিসগুলো হয়। তারপর হতে পারে পলিথিন, তারপরে হতে পারে টেফলন, নাইলন, এগুলো সব হবে কৃত্রিম পলিমার। একটা প্রশ্নের উত্তর কমেন্ট করে দাও যে কোন গ্যাস সর্বাধিক বিশ্ব উষ্ণায়ন ঘটায়। আমাদের পড়া হয়ে গেল, তো এই চ্যাপ্টারটা পড়ে কমপ্লিট হয়ে গেল। তোমরা প্রত্যেকটা ভিডিও আমাদের সব ক্লাসের পেয়ে যাবা, যতগুলো তোমাদের আছে। একটা ডিসক্রিপশান আছে, ডিসক্রিপশানের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা প্লেলিস্টটা সেভ করে নাও, দিয়ে সেই প্লেলিস্টটা তোমরা সব পেয়ে যাবা, সেটা দেখে নাও। এবং এটা কমেন্টের মধ্যে বলো কোন গ্যাস সর্বাধিক বিশ্ব উষ্ণায়ন ঘটায়।